আমরা আগের ক্লাসে ফান্ডামেন্টাল রাইটের ফার্স্ট পার্ট দেখেছিলাম, অর্থাৎ কোন পার্ট ছিল? রাইট টু ইকুয়ালিটি, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার স্টার্ট হয়েছিল 14 থেকে 18 পর্যন্ত, তাই না? এই পার্টে আমরা দেখব ফ্রিডম, রাইট টু ফ্রিডম স্টার্ট হচ্ছে 19 থেকে, শেষ হবে গিয়ে 22-তে, অর্থাৎ 19 থেকে নিয়ে 22-এ গিয়ে এই রাইট টু ফ্রিডম আর্টিকেলটা শেষ হবে। এবার রাইট টু ফ্রিডমের মধ্যে আমরা আজকে দুটো আর্টিকেল করব। কি কি? আর্টিকেল নাম্বার 19 অ্যান্ড আর্টিকেল নাম্বার 20। ক্লিয়ার? আর্টিকেল নাম্বার 19-এ বলেছে প্রোটেকশন অফ 6 রাইটস রিগার্ডিং, এই কারণ দেওয়া আছে, এতটা পড়বো আমরা। আর্টিকেল নাম্বার 20 বলছে প্রোটেকশন ইন রেসপেক্ট ফর কনভিকশন ফর অফেন্সেস। দেখো আগে হেডলাইন বলে দিচ্ছি, প্রোটেকশন অফ 6 রাইটস মানে তোমার 6টা রাইট রয়েছে। এই 6টা রাইট যদি কেউ লঙ্ঘন করে, স্টেট হোক, পার্সন হোক, লিগ্যাল পার্সন হোক, কোম্পানি হোক, তাহলে তুমি এই 6টা রাইট কী কী রয়েছে এটা বুঝতে হবে আগে। কী কী রয়েছে? আর্টিকেল 19 বলছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তার মানে মনের ভাব প্রকাশ করার যে ফ্রিডম, স্বাধীনতা, বাক স্বাধীনতা যাকে বলা হয়, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এবারে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কীভাবে হবে আমরা ডিটেলসে পড়বো এরপরে। তারপরে আছে টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। অ্যাসেম্বল পিসফুলি মানে হচ্ছে একসঙ্গে জমায়েত হওয়া, মিছিল যেটাকে বলি আমরা, বা যেটাকে আমরা বলি এক জায়গায়, ধরো ওই যে বিপিএসসির বলা হয়েছে নর্মালাইজেশন হবে, তো তার জন্য কি করা হলো, বিভিন্ন রকমের তারা এক জায়গায় বসে বন্ধ টাইপের, বন্ধ বলা যাবে না, এক জায়গায় বসে তারা বিরোধ করলো, একই জায়গায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বসে বিরোধ করলো যে নর্মালাইজেশনটাকে সরাতে হবে। বুঝতে পারছো? কিন্তু কন্ডিশন কি বলছে? উইদাউট আর্মস, কোনো রকমের অস্ত্র রাখা যাবে না। নেক্সট, টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে একটা, বলতে পার আমরা এক কথা বলবো, সোসাইটির মধ্যে একটা কমিটি তৈরি করা। ইউনিয়নস কোনো কর্মক্ষেত্রে, ধরো কোনো একটা ফ্যাক্টরিতে 1000 লোক কাজ করে, 30 জনকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি করলো। তো এই কোম্পানিজের ক্ষেত্রে আমরা বলবো অ্যাসোসিয়েশন, ফ্যাক্টরির ক্ষেত্রে ইউনিয়ন, মানে অ্যাসোসিয়েশন তৈরি করা যাবে, ইউনিয়ন তৈরি করা যাবে, এবং কোঅপারেটিভ সোসাইটিসও তৈরি করা যাবে। কোঅপারেটিভ সোসাইটিস মানে হচ্ছে ধরো কোনো একটা রেসিডেন্টাল এরিয়া, মোটামুটি 100-150টা ফ্ল্যাট রয়েছে। ক্লিয়ার? এবার তারা কি করলো, ফ্ল্যাটের মধ্যে যখন মানুষজন থাকছে তারা মিলে একটা কী তৈরি করলো, কমিটি তৈরি করলো। কেন? ওই এরিয়াটাকে ডেভেলপমেন্ট করার জন্য। কোঅপারেটিভ সোসাইটিস, এটা গ্রামাঞ্চলেও হয়, কিন্তু গ্রামাঞ্চলের যে লেয়ারটা খুব মানে কম লেয়ার পর্যন্ত রয়েছে। কোঅপারেটিভ সোসাইটিস বেসিক্যালি ডেভেলপমেন্ট এরিয়া, বিশেষ করে ফ্ল্যাট এরিয়াতে, মিউনিসিপ্যালিটিতে, মানে ডেভেলপিং এরিয়াতেই এই জিনিসটা, সেন্সাস, এই চিন্তাভাবনাটা রাখা হয়। ক্লিয়ার? এটার তৈরি করা যাবে, মানে রাইট রয়েছে। টু মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, তার মানে ভারতবর্ষের যে কোনো পজিশনে, যে কোনো স্থানে, স্টেট টু স্টেট, ডিফারেন্ট স্টেট, উইদিন স্টেট, দুই রকমের কন্ডিশন আছে। এক স্টেট থেকে অন্য স্টেটে, এবং একই স্টেটের অন্তর্বর্তী এরিয়াতে তুমি যেখানে ইচ্ছা ফ্রিলি কী করতে পারবা, মুভমেন্ট মানে চলাফেরা করতে পারবা। ক্লিয়ার? তাই বলে কি তুমি সব জায়গায় যেতে পারবে? পারবে না। প্রত্যেকটাতে কি আছে, রেস্ট্রিকশন করা রয়েছে। আমরা পড়বো কি, রেস্ট্রিকশনটাই পড়বো, কি কি রেস্ট্রিকশন রয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। রিসাইড এবং সেটেল, শর্টে বলি, রিসাইড মানে ধরে নাও ভাড়াটিয়া, ভারতবর্ষের যে কোনো স্থানে গিয়ে ভাড়া থাকতে পারবে। অ্যান্ড সেটেল মানে ধরে নাও বাড়ি, জমি কিনে বাড়ি বানাতে পারবে, ভারতবর্ষের যে কোনো স্থানে গিয়ে বাড়ি বানাতে পারবে, থাকতে পারবে, হোম স্ট্রাকচার করতে পারবে। এটা হচ্ছে টেম্পোরারি, এটা হচ্ছে পার্মানেন্ট। ক্লিয়ার? নেক্সট, টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড, বিজনেস। প্র্যাকটিস এনি প্রফেশন তার মানে যে কোনো স্টুডেন্ট, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি ডাক্তারির প্র্যাকটিস করতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিস করতে পারে, অ্যাডভোকেসির প্র্যাকটিস করতে পারে, টিচারের প্র্যাকটিস করতে পারে, অর ক্যারি এনি অকুপেশন অর ট্রেড অর বিজনেস, তারা চালাতে পারে, কোনো বিজনেসও করতে পারবে, ট্রেডিংও করতে পারবে, অকুপেশনও করতে পারবে। কিন্তু এখানেও কিছু কী রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে। কেমন? ধরো ক্লাস 10 পাস করে যদি সার্জারি করতে যায়, সমস্যা আছে তো, নিশ্চয়ই ওকে ডিগ্রি লাগবে MBBS এর না। এখানেও কি রয়েছে, কিছু কন্ডিশন রয়েছে। যে কেউ তো পারবে, বাট তো অ্যাটলিস্ট কোয়ালিফিকেশন তো লাগবে, তার ডিগ্রি তো লাগবে। এবার টু প্র্যাকটিস, এবার ধরো কেউ বললো আমার কাছে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমি যে কোনো প্রফেশন করতে পারবো, অর্থাৎ হ্যাঁ তো করো, কে মানা করেছে, বাট তোমাকে তো MBBS পড়াশোনা করতে হবে, নিট ক্র্যাক করতে হবে ইন্ডিয়া যদি প্রফেশন করতে চায়, তাই না? এটা একটা, এই জিনিসটা আজকে আমরা দেখবো। নেক্সট দেখবো প্রোটেকশন ইন রেসপেক্ট ফর কনভিকশন ফর অফেন্সেস, তার মানে কোনো একটা ব্যক্তিকে কোনো কারণে অ্যারেস্ট করে নিল, তাকে কিভাবে শাস্তি দিতে পারবে।
তার 3টা কন্ডিশন দেওয়া রয়েছে, এই 3টা কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে না এক্স পোস্ট ফ্যাক্টো। তার মানে লয়ের মধ্যে যেই ক্লজ যে কন্ডিশন দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী যদি কোনো অপরাধ করে তাহলে তুমি তাকে ধরতে পারবে, তাছাড়া ধরা যাবে না। তোমার মনে হলো সে অপরাধী, বাট লয়ের মধ্যে কোনো ওই অফেন্সের কোনো ইস্যুই দেওয়া নেই, অফেন্স ওই লয়ের মানে আমাদের যে আইপিসি এবং সিআরপিসি রয়েছে তার মধ্যে কোনো ডেটাই দেওয়া নাই যে ওইটাকে ক্রাইম বলবো আমরা, তাহলে অ্যারেস্টই করা যাবে না। নেক্সট, ডাবল জিওপার্ডি। একটা মানুষকে একটা অপরাধের জন্য একবারই শাস্তি দেওয়া হবে, দুবার শাস্তি দেওয়া যাবে না, ডাবল জিওপার্ডি। ধরো আমাদের যে সেকশন রয়েছে, যদি আমি বলি 304B, 304Bতে বলছে ডাউরি ডেথ। ডাউরি ডেথ মানে হলো বিবাহের পরে পণ চাওয়ার অপরাধে বা পণ চাওয়ার জন্য মহিলাকে হাজব্যান্ডের ফ্যামিলি মেম্বার বা হাজব্যান্ড বা যে কোনো মেম্বার হাজব্যান্ডের দিক থেকে অত্যাচার করতে এবং তার ফলে সেই মহিলাটা মারা গেছে, দ্যাট ইজ ডাউরি ডেথ। তার জন্য ম্যাক্সিমাম পেনাল্টিস হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে সারা জীবন জেলে থাকতে পারবে, আর মিনিমাম 7 ইয়ার, 7 বছর মিনিমাম থেকে জেলে থাকতেই হবে। বোঝা গেল আমি কি বললাম? এবার ধরো আমাদের রয়েছে আইপিসির 300, ইন্ডিয়ান পেনাল কোডে 300তে বলছে মার্ডার এবং 302-এ বলছে পানিশমেন্ট অফ মার্ডার। তার মানে 300তে বলেছে মার্ডার কাকে বলে, 302-এ বলেছে মার্ডার হলে পরে কীভাবে পানিশমেন্ট হবে। ওখানে বললো লাইফ মার্ডার এর পানিশমেন্ট বলছে দুইটাই, হয় লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা তাকে ফাঁসি দেওয়া হবে। বোঝা গেল কি বললাম? ফাঁসি, হয় লাইফ ইমপ্রিজনমেন্ট নয় তাকে ফাঁসি দেওয়া হবে, সেটা এক্সেপশন রয়েছে, সেটা পরে দেখবো আমরা। এবার 18 বছরের নিচে হলেও তার লিমিটেশন রয়েছে, 15 থেকে একটা 16, 16-এর পর আবার 18, 16 থেকে 18-এর মধ্যে যদি দেখে মনে হয় ম্যাচিউরড আছে, ওর মেন্টাল ক্যাপাসিটি আছে, দেন নাথিং টু ডু, ঠিক আছে। এবার তাকে ধরো শাস্তি দিল কি, কোনো একটা সেকশনে অন্য কোনো আইপিসি ধারা 10 বছর শাস্তি দিল। কয় বছরের শাস্তি দিল? 10 বছরের শাস্তি দিল। 2024 থেকে 10 বছর মানে 2034, দেখা গেল 2028 গিয়ে তো আরেকটা শাস্তি হলো কোনো একটা কারণে, আবার 10 বছর শাস্তি হবে। তাহলে এইবার ওটাকে কী করে ক্যালকুলেশন করবে? বুঝতে পারছো আমি কি বললাম? ডাবল জিওপার্ডি কথার অর্থ হলো, ধরো কোনো একটা সময় কোনো একটা মানুষের 10 ইয়ার্সের শাস্তি দিল 2024 সাল থেকে 2034 সাল পর্যন্ত দিল। 2026 সালে গিয়ে দেখলো যে ওর আরেকটা ইস্যু রয়েছিল এবং তার জন্য আবার তাকে কী দিতে হবে? শাস্তি। কিসের জন্য? না এই অপরাধের জন্যই। তারপরে আবার 10 বছর যখন দিবে তখন কি 34-এর পরে 10 হবে কি? আর হবে না। বুঝতে পারছো আমি কি বললাম? তখন কিন্তু 34-এর পরে আবার 10 হবে না, কিন্তু তখন যদি একই অপরাধের জন্য হয়ে থাকে 24-এর পরে যে 10 34 সেটা 24-এ প্রমাণ হোক কি 26-এ প্রমাণ হোক কি 28-এ প্রমাণ হোক, যখন একবার একটা অপরাধের জন্য 10 বছরের শাস্তি দিয়ে দিছে, সেটা যদি 5 বছর পরে আবার সেম অপরাধের জন্য আবার যদি শাস্তি দেওয়া হয় 24 থেকে ক্যালকুলেশন হবে, 34 থেকে কিন্তু হবে না। বুঝতে পারছো? ডাবল জিওপার্ডি আর একটা সেলফ ইনক্রিমিনেশন, তার মানে হলো কোনো ব্যক্তি নিজের অপরাধের জন্য, নিজে কোনো অপরাধ করেছে নিজেই সাক্ষী দিতে পারবে না, নিজেই বলতে পারবে না যে আমি অপরাধ করেছি বলে। এটাই যদি হয় তাহলে তো বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেশন করে যে অ্যাকচুয়াল অপরাধ করেছে তাকে হাইড করে দিয়ে অন্য কোনো পার্সনকে বিভিন্ন টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে ওই যে অ্যাকচুয়াল পানিশমেন্ট যে অপরাধ করছে তাকে সরিয়ে দিয়ে অন্য একটা ব্যক্তিকে সেই জায়গায় নিয়ে চলে আসবে। তো ওই জন্য বলছে সেলফ ইনক্রিমিনেশন, কেউ নিজের অপরাধের বক্তব্য নিজে রাখলে ওটাকে আইনত দেখা যাবে না। বোঝা গেল? তো স্টার্টিং থেকে দেখি আমরা প্রোটেকশন অফ 6 রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ যে কোনো মানুষ কিছুও বলতে পারে বা মনের ভাব প্রকাশ করতে পারবে, বাট কিছু রেস্ট্রিকশন আছে। তাই বলে তুমি কিছুও কোনো কাউকেই যে কিছুও বলে দেবা সেরকম ব্যাপারটা নয়। ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে কী কী পড়বে দেখো, প্রোপাগেট ওয়ান্স ভিউ অ্যান্ড আদার্স ভিউ। এর মানে কি? মানে ওয়ান্স ভিউ মানে যে নিজের ভিউ, নিজের যে চিন্তাধারা, নিজের দেখার ক্ষমতা, ওইটাকে প্রোপাগেট করতে হচ্ছে, এবং আদার্স ভিউ মানে অন্য কারো যে চিন্তাধারা, তার যে বুদ্ধি, তার ভাব প্রকাশ, সেইটাকে কী দেওয়া হয়েছে এখানে? ফ্রিডম, স্বাধীনতা। তার মানে অন্য কেউ কিছু চিন্তা করছে, তুমি চাইলে ওটাকে বাধা দিতে
পারবে না, তার নিজের স্বাধীনতা রয়েছে সে কী চিন্তাভাবনা করবে, এমনকি তোমারও স্বাধীনতা রয়েছে তুমি কী চিন্তাভাবনা করবে। এটা হচ্ছে ফার্স্ট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তবে এর মধ্যে যে ভাগটা রয়েছে সেটা কী কী রয়েছে দেখো, এখানে বলছে তুমি স্পিচ মানে বলতে পারবা, এক্সপ্রেশন মানে ভাব প্রকাশ করতে পারবা কিসের মাধ্যমে, বাই ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কোনো কিছু বলা, বাই রাইটিং তার মানে কোনো কিছু লেখা, বাই প্রিন্টিং তার মানে কোনো কিছু ছবি ছাপানো, প্রিন্টিং মানে ছাপানো, আর পেইন্টিং মানে কি ড্রয়িং করা। এই চারটা দেওয়া রয়েছে। এছাড়াও গেস্টার, একেও আমরা বলতে পারি এক্সপ্রেশন। গেস্টার মানে হচ্ছে আকার ইঙ্গিত ইশারা, গেস্টার, বোঝা গেল। এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা আমাদের প্রত্যেকের রাইট রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী কী দেওয়া হয়েছে দেখো, ফ্রিডম অফ প্রেস, তার মানে প্রেস মানে বুঝতে পারছো নিউজ রিপোর্টাররা বা যে নিউজ পেপারের ক্ষেত্রে প্রেস দেখবা চার চাকার সামনে লাগানো থাকে প্রেস, তার মানে ওরা রিপোর্টিং করে, রিপোর্টার তারা। তো ফ্রিডম অফ প্রেস যেটা সত্য ঘটনা সেটাকে তারা তুলে ধরবে, স্বাধীনতা রয়েছে। ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, রাইট টু টেলিকাস্ট, টেলিকাস্ট মানে টিভিতে যেটা দেখায়, ওটা যারা অথরাইজড তারা তাদের ইচ্ছা মতো যেটা যুক্তিসঙ্গত যেটা ঠিক সেটা টেলিকাস্ট করতে পারে, গভর্নমেন্ট কোনো রকমের ম্যানিপুলেশন করতে পারবে না। নিজের ইচ্ছা মতো যে এই টেলিকাস্টের মধ্যে এইটাই বেশি চলবে, এই জিনিসগুলো কোনো টেলিকাস্টে চালানো যাবে না, এরকম কোনো সিস্টেম থাকবে না। বুঝতে পারছো কি বললাম? সো এটা বলেছে রাইট টু টেলিকাস্ট। তাই বলে তোমার যদি মনে হয় যে তুমি কিছুও টেলিকাস্ট করে দেবে তা কি হবে? হবে না তো, রেস্ট্রিকশন তো থাকবেই, 100% থাকবে, সেটা আমরা পরে পড়তেছি। রাইট অ্যাগেনস্ট বন্ধ, বন্ধ করা যাবে না। মিছিল করতে পারো শান্তিপূর্ণভাবে, বাট বন্ধ করা যাবে না, বোঝা গেল? রাইট অ্যাগেনস্ট বন্ধ। দেন দেখো রাইট টু নো অ্যাগেনস্ট গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে। তোমার পাড়ায় পঞ্চায়েতের থেকে রাস্তা স্যাংশন হয়েছে, অর্থাৎ উপর থেকে এটা স্যাংশন হয়ে আসছে, কত টাকার স্যাংশন হয়েছে, কত কিলোমিটার স্যাংশন হয়েছে, কত মিটার, কত চওড়া, কত ডেপথ স্যাংশন হয়েছে, কী কী ম্যাটেরিয়াল পড়বে, সব আমাদের রাইট রয়েছে ইনফরমেশন নেওয়ার, বোঝা গেল? রাইট টু টেক অর রাইট টু নো অ্যাগেনস্ট গভর্নমেন্ট অ্যাক্টিভিটি। ফ্রিডম অফ সাইলেন্স, তার মানে ধরো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে শুধু কি বলা নয়, কোনো জায়গায় কোনো গন্ডগোল হচ্ছে, তোমার মনে হচ্ছে ওখানে থাকাটা উচিত নয়, তুমি ওটা দেখেছো, ক্লিয়ার, তুমি জিনিসটা দেখেছো, তুমি চাইলে বলতে পারো, বাট তোমার মনে হচ্ছে বলাটা উচিত নয়, যদি বলা হয় তাহলে কারো সভার্জিনিটি ইন্টিগ্রিটি নষ্ট হতে পারে, তুমি চুপ করে আছো, তুমি বলছো না, নিজের মতো করে চুপ করে আছো, দ্যাট ইজ বলছে ফ্রিডম অফ সাইলেন্স, মানে তুমি চাইলে চুপ করেও থাকতে পারো, এটাও ফ্রিডম অফ স্পিচের মধ্যেই পড়বে। শুধু যে বলা তা নয়, চুপ থাকাটাও ফ্রিডম অফ রাইট আর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফান্ডামেন্টাল রাইট। প্রি সেন্সরশিপ অফ ন্যাশনাল পলিসি রয়েছে, রাইট টু ডিমনস্ট্রেশন অ্যান্ড পিকেটিং আউট। পিকেটিং আউট তোমরা এই শব্দটা নিশ্চয়ই শুনেছ, যে বিলাতি দ্রব্য যে নিষিদ্ধ বন্ধ করে দেশীয় দ্রব্যটাকে চালনা করা হয়েছিল। তোমরা হয়তো ইতিহাসে পড়বা বা পড়েছো, এটা ইংরেজ থেকে যে বস্ত্রগুলো আসতো বা ইংরেজের জিনিসগুলো টোটালি বন্ধ করে দিয়েছিল, বয়কট, এটা আমরা পড়তাম। বঙ্গভঙ্গের পরে শুরু হলো না বয়কট, বিলাতি দ্রব্য বন্ধ করে দিয়ে দেশীয় জিনিসগুলোকে ব্যবহার করা, কিন্তু স্ট্রাইক করা যাবে না, স্ট্রাইক দ্যাট ইজ বন্ধ করা যাবে না, ক্লিয়ার? বন্ধ মানে হচ্ছে ওই যে বাস সকাল 10টা থেকে 6টা থেকে রাত 6টা পর্যন্ত বন্ধ, চলবে না, দ্যাট ইজ বন্ধ। স্ট্রাইক, রাস্তাঘাটে ওই ধরো 1-2 হাজার লোক জমায়েত হয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দিল, এগুলো করা যাবে না, বোঝা গেল? এই পার্ট এখানে গেল, বাট এর মধ্যেও কিছু রয়েছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনগুলি কি দেখো, সভার্জিনিটি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি। সব ইন্টিগ্রিটি মানে একতা বোধ নষ্ট করা যাবে না, সিকিউরিটি, এবার দেশের সিকিউরিটির জন্য ধরো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক, কিছু জিনিস খুব সেন্সিটিভভাবে রাখা আছে, ওইটার নিউজ বা নিউজ পেপার যারা ছাপায় বা যারা টেলিকাস্ট করে ওদের হাতে পড়েছে, তাই বলে যদি ওটাকে যদি বলে দিল স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে এইটা দেশের সুরক্ষার জন্য,
কোনো আম জনতার কাছে না যাওয়াটা ঠিক নয়। যদি বলে তারপরে যদি টেলিকাস্টে দেয় এটা তো খারাপ। তো এটাই বলেছে সিকিউরিটি, সিকিউরিটি ফর স্টেট, দেশের সিকিউরিটির জন্য এগুলো কিন্তু যেগুলো আমাদেরকে রাইট দেওয়া হয় যেগুলোকে রেস্ট্রিকশন করা যেতে পারে। রেস্ট্রিকশন মানে তাই বলে কোনো লাইভ টেলিকাস্ট হোক, প্রেস হোক, অ্যাডভার্টাইজমেন্ট হোক, যদি স্টেট বলে দেয় এগুলো স্টেটের সিকিউরিটির জন্য তুমি প্রেস করতে পারবে না, ছাপাতে পারবে না, তাহলে কিন্তু সেগুলো আমাদের রাইট নয়, এটা বুঝতে হবে। বোঝা গেল কী বললাম? নেক্সট কী রয়েছে, ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেট, ফরেন স্টেটের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য। কারণ আমরা জানি আমরা অনেক কিছু ইম্পোর্ট করি আবার অনেক কিছু এক্সপোর্ট করি, তো চেক অ্যান্ড ব্যালেন্স করে আমাদেরকে চলতে হয়। তার জন্য আমরা কোনো রকমের কোনো প্ররোচনায় পা দিব না, অর্থাৎ কোনো দেশের ব্যাপারে এমন কিছু বলবো না যেটা গভর্নমেন্ট আমাদেরকে বলতে মানা করে দিয়েছে, এতে ফ্রেন্ডলি রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট পাবলিক অর্ডার। পাবলিক অর্ডার মানে ধরো এক জায়গায় 100-150 লোক জমায়েত হয়ে মারপিট শুরু করে দিল পাবলিক প্লেসের মধ্যে, পাবলিক অর্ডার ভায়োলেন্স হয়ে গেল। অর্থাৎ যখনই এই পাবলিক অর্ডারের গণ্ডগোলটা শুরু হবে তখনই আমাদের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার রয়েছে 144 CRPC অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর করে 144 নম্বর ধারা অ্যাপ্লাই করতে পারবে কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট অ্যাপ্লাই করলো যে এক জায়গায় 5 জনের বেশি থাকা যাবে না। ক্লিয়ার? পাবলিক অর্ডার বললো এটাকে। ডিসেন্সি, মোরালিটি, ভদ্রতা, মোরালিটি আর এথিক্স। মোরালিটি মানে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, ফিনিশ, কি ঠিক কি ভুল, এটা বুঝতে হবে। এখানে আমাদেরকে কি করে দিয়েছে? বেঁধে দিয়েছে, রেস্ট্রিকশন রয়েছে এটাতে আমাদের। দেন আর মোরালিটি মানে হচ্ছে কি, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, আর এথিক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অনেক সময় কাজ মোরালিটিতে হয় না, এথিক্সে হয়। নেক্সট আসবো আমরা কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ কোর্টের অবমাননা। কোর্টে গিয়ে দেখা গেল জজ সাহেবের সঙ্গে সে খুব খারাপ ভাষায় কথা বলতেছে, সেইটা করলে কিন্তু চলবে না। নেক্সট ডিফামেশন। ডিফামেশন মানে হলো কারো মান সম্মান নষ্ট করা, এটা করা যাবে না। এবং ইনসাইটমেন্ট। তো এইগুলি রয়েছে রেস্ট্রিকশন, এইগুলি আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তো দিয়েছে, বাট এই প্রত্যেকটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশনগুলোকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো না, মানে এগুলোর উপরে গিয়ে আমরা কোনো রকমের আমাদের এক্সপ্রেশনটাকে, এক্সপ্রেশন বা স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা দেওয়া রয়েছে এটা আমরা প্রকাশ করতে পারবো না। এগুলোর বিয়ন্ডে গিয়ে, এগুলোর ভিতরে থেকে আমরা আমাদের রাইটগুলিকে গ্র্যাব করতে পারবো। বোঝা গেল কী বললাম? তো এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তার মধ্যে আমাদের ওয়ার্ড, রাইটিং, প্রিন্টিং, পেইন্টিং, এই সব কয়টা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, বাট এই পার্টগুলো আমাদেরকে রেস্ট্রিকশন করে দিয়েছে যে আমরা কী করতে পারবো না, কোন কোন সময়ে আমাদের এই ফ্রিডমটা থাকবে না। ক্লিয়ার? নেক্সট রয়েছে টু অ্যাসেম্বল পিসিবলি অ্যান্ড উইদাউট আর্মস। একসঙ্গে এক জায়গায় লাখো মানুষ জমায়েত হতে পারে কিন্তু কোনো অস্ত্র রাখা যাবে না, এটা কন্ডিশন। বোঝা গেল? এই ক্ষেত্রে আমাদেরকে 3টা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। 1 সভার্জিনিটি, 2 ইন্টিগ্রিটি অ্যান্ড 3 পাবলিক অর্ডার। ধরো এক জায়গায় হাজারো লোক জমা হয়ে গেল, আবার সেখানে মারপিট শুরু হয়ে গেল, পাবলিক অর্ডার নষ্ট হয়ে গেল কি না? আবার ডিএম কী করবে? 144 CRPC লাগিয়ে দিবে। সো এই 3টা সভার্জিনিটি, একতা, ইন্টিগ্রিটি, একতা বোধ এবং পাবলিক অর্ডার নষ্ট করা যাবে না। কিন্তু এই যে অ্যাসেম্বল অ্যান্ড পিসফুলি উইদাউট আর্মস যে হবে, এটা কোথায় হবে? এটা কোনো প্রাইভেট প্রপার্টিতে হবে না, তার মানে পাবলিক প্লেসে হতে হবে। এবার প্রাইভেট প্রপার্টি অ্যান্ড পাবলিক প্লেস। প্রাইভেট প্রপার্টি, দেখো আমাদের ভারতবর্ষে যত জমি আছে সব জমির মালিক কে জানো? ধরো পশ্চিমবঙ্গে যত জমি আছে পুরো জমির মালিকটাকে গভর্নমেন্ট, দ্যাট ইজ স্টেট। তোমার বাড়ি, তোমার বাড়ি, আমাদের বাড়ি, যত বাড়ি রয়েছে পজিশনে তো আমরা আছি, অ্যাকচুয়াল মালিককে স্টেট গভর্নমেন্ট। তো বলছে প্রপার্টি 2 রকমের, একটা হচ্ছে পাবলিক প্রপার্টি আর একটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। পাবলিক প্রপার্টি মানে যেই প্রপার্টিটা ব্যক্তিগত নিজের রয়েছে,
প্রাইভেট প্রপার্টি মানে, আর পাবলিক প্রপার্টি মানে যেটা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। বোঝা গেল? তাহলে অ্যাসেম্বল অ্যান্ড পিসফুলি যে আমরা যে করবো, মানে আমরা জমায়েত যাবো, কোথায় যাবো? প্রাইভেটে না পাবলিকে? প্রাইভেটে তো হওয়া যাবে না, তাহলে কোথায় যাবো? পাবলিক প্রপার্টিতে। ক্লিয়ার? এইটা হচ্ছে এখানে কন্ডিশন রয়েছে। নেক্সট 19C-তে কী রয়েছে? টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস, মানে আমরা কি তৈরি করতে পারি? সংগঠন তৈরি করতে পারি কাজের ক্ষেত্রে। বুঝতে পারছো কি বললাম? কি তৈরি করতে পারি? সংগঠন তৈরি করব, কিন্তু এখানেও রেস্ট্রিকশন রয়েছে। কি রেস্ট্রিকশন রয়েছে? আমরা সংগঠন তৈরি করে বলে দিলাম কি স্ট্রাইক, বলে দিলাম লক আউট, বলে দিলাম বন্ধ, তাহলে কিন্তু চলবে না। এই স্ট্রাইক, লক আউট এবং বন্ধ যেটা রয়েছে, কোম্পানিজ অ্যাক্ট একটা রয়েছে, কোম্পানিজ অ্যাক্ট। এই কোম্পানিজ অ্যাক্টের মধ্যে দেওয়া আছে কখন কখন স্ট্রাইক করতে পারবো, কখন কখন লক আউট করতে পারবো, কখন কখন বন্ধ করতে পারবো। সেই অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লাই হতে হবে। তাছাড়া আমরা অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, কোঅপারেটিভ সোসাইটিস তৈরি করতে পারবো। নেক্সট কী রয়েছে দেখো 19D-তে? টু মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো স্থানে একই স্টেটের অন্তর্ভুক্ত এবং এক স্টেট থেকে অন্য স্টেটের অন্তর্ভুক্ত, দুটাই। বোঝা গেল কি বললাম? ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট আমরা মুভ করতে পারবো থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া। কিন্তু এখানেও কিছু কি রয়েছে? রেস্ট্রিকশন রয়েছে। কি রেস্ট্রিকশন? দুটো ক্লজ বুঝবো। একটা হচ্ছে এসটি ল্যান্ড, তার মানে গভর্নমেন্ট কোনো একটা জায়গায় বলে দিল এটা শিডিউল ট্রাইব ল্যান্ড, এবং সেখানে প্রবেশ করলে তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, সেটা ডিস্টার্ব হতে পারে। শিডিউল ট্রাইব ল্যান্ডে গভর্নমেন্ট বলে দিল, তাহলে সেই জায়গাটায় আমরা কিন্তু এন্ট্রি করতে পারবো না। শিডিউল ট্রাইব দেখে এখানে কি করা হয়েছে? প্রোটেকশন দেওয়া হয়েছে। রাইট টু মুভ থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, বাট রেস্ট্রিকশন কি? শিডিউল ট্রাইব ল্যান্ডে আমরা প্রবেশ করতে পারবো না। বন দপ্তরে বলে দিল কোর জোন, সুন্দরবনের কোর জোনে এখানে প্রবেশ করা যাবে না। তাই বলে কি আমরা যাবো সেখানে? যাব না। কেন? ওখানে বাঘ রয়েছে, বাঘের প্রজনন, বাঘের বিচরণ, বাঘের বেঁচে থাকার সেই জায়গাটা গভর্নমেন্ট বেছে দিয়েছে। এখানে শুধুমাত্র কে থাকবে? বাঘ থাকবে। উইদাউট প্রায়র পারমিশন ফ্রম দি স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট you cannot enter into the place where it is restricted for people, যেখানে জনগণের জন্য কি করা হয়েছে? নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে প্রবেশ করা যাবে না। ক্লিয়ার? এখানে ফ্রিলি মুভ থ্রু আউট দি টেরিটরি মানে কি? যেগুলো রেস্ট্রিক্টেড নয় সেখানে আমরা যেতে পারি, এক কথায়। বোঝা গেল কি বললাম? এবার তাই বলে কি একটা ক্রিমিনাল সে যে কোনো জায়গায় ঘুরতে পারবে? পারবে না তো। পারবে কি? ঘুরতে পারবে না। ল বাউন্ড সিটিজেন হতে হবে, যে নাগরিক আইনকে মেনে চলে সেরকম নাগরিক হতে হবে। বোঝা গেল কি বলে? এর রেস্ট্রিকশন তো থাকবে, 100% থাকবে। যে ল বাইন্ড হয় না, মানে যে আইন মেনে চলে না, তার জন্য তো ভারত কেন, কোথাও এটা মানা যাবে না। বোঝা গেল কি বললাম? যে সে যে দেশের নাগরিক হোক না কেন। সো এগুলো কিছু রেস্ট্রিকশন রয়েছে। ধরো কিছু কোনো এরিয়াতে বলা হলো যে ABCD প্রবেশ করলে পরে কিছু সমস্যা হতে পারে, আগের থেকেই বুঝতে পারলো লোকেরা, আগের থেকে পুলিশ ধরতে পারলো, তখন ওকে কী করবে? ডিটেন্ড করে নেবে, জেলে নিয়ে চলে যাবে। তাই বলে কি ও গিয়ে এখন বলবে যে আমার রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া ভায়োলেট হলো? কারণ সে তো কোনো ক্রিমিনাল ইন্টেনশনে হয়তো জড়িত ছিল, গভর্নমেন্টের কাছে খবর আগের থেকে ছিল। বুঝতে পারছো কি বললাম? সো ক্রিমিনাল ইন্টেনশন হয়তো ও আগেও অ্যাটেম্প্ট করেছে, বা ওর নলেজে আছে, ও করতে পারে, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। নেক্সট, টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট। রিসাইড মানে হচ্ছে টেম্পোরারি, অ্যান্ড সেটেলমেন্ট মানে হচ্ছে পারমানেন্ট। এক কথায় রিসাইড মানে ভাড়াটিয়া যেটা বললাম, সেটেলমেন্ট মানে হচ্ছে নিজে মালিক, জমি কিনে নিজে বাড়ি বানিয়ে থাকছে, পারমানেন্ট। থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, এখানেও রেস্ট্রিকশন, সেই ক্রিমিনাল হওয়া যাবে না। এমনকি কিছু ST ল্যান্ড রয়েছে বা ST কমিউনিটি রয়েছে যেখানে বাইরের লোকরা গিয়ে থাকতে পারবে না, গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছে। তাদের যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, তাদের যে পরম্পরা নষ্ট হতে পারে তার জন্য। বুঝতে পারছো কি বললাম? নেক্সট, টু প্র্যাকটিস এনি প্রফেশন, বাট এখানে কিছু কন্ডিশন কি রয়েছে? তাকে কি হোল্ডার হতে হবে? সেটা ওই ডিগ্রি হোল্ডার হতে হবে, তাকে এক্সপার্ট হতে হবে, নলেজ হতে হবে, তাহলে না ও প্র্যাকটিসটা করবে।
হ্যাঁ, দেখা গেলো উচ্চ মাধ্যমিক পাস করে ও ব্রিজ বানানোর কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, ইঞ্জিনিয়ার না, বিটেক কভার করতে হবে, অ্যাটলিস্ট ডিপ্লোমা কভার করতে হবে, এমটেক কভার করতে হবে, তাহলে সে কি হবে, এই এক্সপার্ট হবে এবং তাহলে সে ওই ব্রিজ বানানোর পারমিশনটা পাবে। ক্লিয়ার? অর এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, একই ব্যাপার। তাহলে এইগুলো রয়েছে আমাদের কোন নাম্বার আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 19। নেক্সট আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 20। কী রয়েছে? প্রোটেকশন ইন রেসপেক্ট ফর কনভিকশন ফর অফেন্সেস। কনভিকশন ফর অফেন্স, অফেন্স মানে অপরাধ, কনভিকশন মানে কি? শাস্তি। কি মানে অপরাধের জন্য তোমাকে শাস্তি দিবে, বাট কি কি শাস্তি দেওয়া যেতে পারবে না সেটাও তো ফান্ডামেন্টাল রাইট। তোমাকে ধরে নিয়ে গেল পুলিশ, ধরে নিয়ে গিয়ে ওনার কাস্টাডিতে প্রচুর মারলো, আইনত পুলিশের লাঠি শরীরে টাচ করারই পারমিশন নেই, পারমিশনই নাই। বোঝা গেল কী বললাম? সো এখানে কি বলেছে দেখো, যে ফার্স্ট একটা ম্যাক্সিম রয়েছে এক্স পোস্ট ফ্যাক্টো। এর অর্থ হলো কোনো মানুষকে, কোনো মানুষ আইনত কোনো অপরাধ করে নাই, তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। আইনে যতটুকু শাস্তি দেওয়া রয়েছে ওই অপরাধের জন্য তাকে অতটুকুই শাস্তি দেওয়া হবে। এটা একটা গেল। নেক্সট হচ্ছে ডাবল জিওপার্ডি, তার মানে কোনো মানুষকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। নো ম্যান ক্যান বি পানিশেবল টুয়াইস ইন সেম অফেন্স, একই অপরাধে দুবার শাস্তি দেওয়া যাবে না। অ্যাট লাস্ট সেলফ ইনক্রিমিনেশন, তার মানে নিজের রায় বা নিজের শাস্তির যে ঘটনাগুলো বা নিজের অপরাধটা, নিজে যে ভুলটা করেছে ওইটা যদি ও নিজে প্রকাশ করে সেটাকে গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া হবে না। ক্লিয়ার? এটা রয়েছে আমাদের আর্টিকেল 19 আর আর্টিকেল 20। আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21 খুবই বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ডে আমরা কত আর্টিকেল করব? 21, যেইটা হচ্ছে লিডিং আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটের। নেক্সট ডে আমরা 21 অ্যান্ড 22, 23, 24 কভার করে নেব একবারে। ঠিক আছে?